আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে স্মরণ করা হয় এই দিনে। প্রায় ৩ দশক আগে ১৯৮৮ সালে ইরাক ইরান শান্তি মিশনে আমাদের সেনাবাহিনীর ১৫ জন সদস্যের যোগদানের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুক্ত হয়। এরপর বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের ১.৫ লাখ সদস্য এখন পর্যন্ত জাতিসংঘ পরিচালিত ৬৮টি মিশনের ৫৪টিতে অংশ নিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর একটি হিসেবে হাইতি থেকে পূর্ব তিমুর, লেবানন থেকে কঙ্গো, বিশ্বের প্রায় সকল সংঘাতপূর্ণ অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। বসনিয়ার তীব্র শীত কিংবা সাহারা মরুভূমির দুঃসহ গরমে ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাসের সকল প্রতিকূলতা জয় করে অভিযান অব্যাহত রেখেছেন সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের নারী পুরুষ। আমাদের নৌবাহিনীর 2টো জাহাজ এখন প্রহরা দিচ্ছে লেবানন উপকূল, ভূমধ্যসাগরীয় এলাকায়। প্রতিকূল সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে সংঘাতপূর্ণ জনপদের নিরীহ নিরুপায় মানুষের সাহস ও নিরাপত্তা হয়ে ওঠার জন্য বিশ্বজুড়ে রোল মডেলে পরিণত হয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা, যাদের মধ্যে ১৩২ জন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার এই অভিযানে দায়িত্বরত অবস্থায় প্রাণ দিয়েছেন। কিন্তু বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষার এই অভিযানে এতটা আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ কেন? বিশ্বের এক মহতী উদ্যোগে জড়িত হওয়ার বাইরে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের দেশের বাইরে এসব ঝুঁকিপূর্ণ অভিযানে পাঠিয়ে আমাদের বাহিনীগুলোর অর্জন কি? জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে কি আমরা বিশ্বে বিশেষ কোনো গুরুত্ব বা সম্মান অর্জন করতে পেরেছি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এস.এম. আশরাফুল ইসলাম পিএসসি এএসসি, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এমডি জহিরুল ইসলাম চৌধুরী এনডিসি এবং বাংলাদেশ পুলিশের এআইজি প্রশাসন রোকফার সুলতানা খানম পিপিএম। স্বাগত আপনাদের 3 জনকেই। আমি শুরু করতে চাই লেফটেন্যান্ট কর্নেল এস.এম. আশরাফুল ইসলাম আপনাকে দিয়ে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন সদস্য আসলে 1988 সালে ইরাক ইরান শান্তি মিশনে যাওয়ার মাধ্যমে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনে যুক্ত হলো। এই শান্তিরক্ষা মিশনে যুক্ত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কি অর্জন বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি যদি সোজা কথায় বলি, আমাদের অর্জন অনেক। বিশ্বের মধ্যে আমরা যতগুলা দেশ শান্তিরক্ষা মিশন কার্যক্রমে এ পর্যন্ত অংশগ্রহণ করেছে, আমরা বরাবরই প্রথম কয়েকটি দেশের মধ্যে ছিলাম। এটা বিশ্বে আমাদের একটা ছোট দেশ, এটা আমাদের একটা বিরাট পরিচিতি, আমাদের পরিচিতি অর্জন করে দিয়েছে। আপনি বলেছেন যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের দেশের শান্তিরক্ষীরা এখন রোল মডেল। বিশ্বের বিভিন্ন দেশ আমাদের শান্তিরক্ষী বাহিনীকে অনুসরণ করে। আমরা যেভাবে কাজ করি তারা সেই পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করে। আমরা বিভিন্ন দেশের শান্তিরক্ষীদেরকে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান যেটা বিপসট, সেখানে আমরা প্রশিক্ষণ প্রদান করছি এবং বিভিন্ন ইউএনের যে গাইডলাইন্স আছে বা বিভিন্ন ডকুমেন্টস আছে বা পলিসি আছে, সেগুলার প্রণয়নে কিন্তু আমরা যথেষ্ট ভূমিকা রাখছি। এটা আমাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনটা আসলে কি? কাকে শান্তি বলা হচ্ছে? কি রক্ষা করতে আপনারা যান? ম্যান্ডেট কি আপনাদের? ম্যান্ডেটটা হচ্ছে আমাদেরকে দায়িত্ব প্রদান। আমি যদি সোজা কথায় বলি, জাতিসংঘ আমাদেরকে কি দায়িত্ব দেয় আপনাদের? দায়িত্ব দেয়, প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে আমরা নিরাপত্তা প্রদান করা এবং নিরাপদ পরিবেশ তৈরি করা। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে কোনো আইনের শাসন নেই, যেখানে প্রতিনিয়ত সাধারণ জনগণরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে, তো তাদের নিরাপত্তা প্রদান করা এবং যাতে তারা মানবাধিকারের মধ্যে থেকে তাদের নিজস্ব কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারে, সে একটা নিরাপদ পরিবেশ আমরা সেখানে তৈরি করি। আমি রোকফার সুলতানা খানম আপনার কাছে এরপরে আসতে চাই, কারণ এরপরে 1989 সালে আসলে পুলিশ বাহিনী শান্তিরক্ষা মিশনে যুক্ত হলো। সেনাবাহিনীর পর পুলিশ বাহিনী কি ধরনের কাজ করে? সেনাবাহিনীর যে বা মানে সশস্ত্র বাহিনীর যে ধরনের ম্যান্ডেট থাকে, আপনাদেরও কি একই ধরনের ম্যান্ডেট? ইউএনের ম্যান্ডেট, মানে প্রথমে হচ্ছে থ্যাঙ্কস নবনীতা, ইউএনের একটা ম্যান্ডেট থাকে। ইউএনের বিভিন্ন মিশনে ম্যান্ডেটগুলো বিভিন্ন রকম থাকে। তো ম্যান্ডেটের মধ্যে উনি যেটা বলছিলেন যে কিছু জিনিস থাকে কমন, সেফটি অ্যান্ড সিকিউরিটি, কিংবা যেখানে আর্মি মানে সশস্ত্র বাহিনীরা ওনাদের কাজগুলো ছেড়ে দেয়, তো একটা পর্যায়ে থাকে যে হয়তো যুদ্ধ কিংবা টার্ময়েল পিরিয়ডটার পর
পিস একটা বিল্ডিং যে পিরিয়ড হয় সেই পিরিয়ডটার ইন্টারিয়াম পিরিয়ডটায় পুলিশ কাজ করে। যে উনি যে বলছিলেন যে ডকুমেন্টগুলো আমাদের করতে হয়, যে পলিসিগুলো করতে হয়, আমরা যেটা করেছি যে ইলেকশনগুলো করতে হয়, হ্যান্ড ওভার মানে গভর্নমেন্টের নতুন গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে ওদের যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থাগুলো সচল করে আসা, ওদের যে পুলিশি ব্যবস্থাগুলো আছে সেই পুলিশ স্টেশন, পুলিশিং আইটেম, পুলিশি ব্যবস্থাগুলো মানে সেগুলো আমরা যে দেশগুলোর কথা বলছি, ধরুন আপনারা যে দেশগুলোতে যান, হাইতি, লাইবেরিয়া, কঙ্গো, মানে সেসব দেশ তো আসলে আমরা এখানে বসে বোধহয় কল্পনাও করতে পারছি না। মানে আমরা মানে মানে রীতিমতো রাস্তাঘাটে পথে ঘাটে যুদ্ধ, এরকম দেশগুলো, মানে তাদের নিজেদের কোনো সরকার নাই, সশস্ত্র বাহিনী নাই, পুলিশ নাই। না নাই, ইভেন মানে এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম। যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা ছিল যে আমি যখন ভায়োলেটেড উইমেন কিংবা মেন পেয়েছি, আমি তখন ওদের পুলিশের যখন হেল্প নিয়েছি, ওদের পুলিশ স্টেশনে যখন গিয়েছি, ওদের আসলে কোনো পুলিশ স্টেশন ওভাবে নাই, মানে গাছতলায় হয়তো একটা আমরা যেটাকে তাঁবু বলি আর কি, তো ওই রকম একটা টেন্ট এর নিচে কোনো একটা কিছু হলো যে ঠিক আছে ওটাই ওদের পুলিশ স্টেশন আছে। ওই পুলিশ স্টেশনে কিভাবে আমাদের যেমন ডকুমেন্ট হয়, একটা জেনারেল ডায়েরি হয়, আমাদের কিছু সিজার লিস্ট হয়, তারপর আমাদের কিছু মেডিকেল প্রসিডিউর আছে সেগুলো কমপ্লিট হয়, সেই প্রসিডিউরগুলো কমপ্লিট করার পর আমাদের এফআইআর হয়, চার্জশিট হয়, কিংবা একটা কিছু হয়, অন্তত নিয়মগুলো আছে। হ্যাঁ, সেটার পর ওখান থেকে যাওয়ার পর আমাদের যে কোর্ট আছে, কোর্টে যায়। আমি কোনো মতে পর্যন্ত পুলিশ পর্যন্ত যেতে পেরেছি, কিন্তু ওদের যখন এই কোর্ট সিস্টেমের মধ্যে গিয়েছে তখন এটার মধ্যে একটা হাবুডুবু খাওয়ার মতো অবস্থা, যে কে কে যে জাজ এবং নিজে কি ব্যবস্থা মানে বিচার দিচ্ছেন। তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের আসলে পরতে 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 তৈরি করে দিয়ে আসতে হয়। আমি যাব গ্রুপ ক্যাপ্টেন এমডি জহিরুল ইসলাম চৌধুরী আপনার কাছে, যে আসলে একটা মিশনের দৈর্ঘ্য কত থাকে, মানে কত সময় লাগবে একটি দেশের পথে ঘাটে লড়াই বন্ধ করে একটি মানে কি বলবো যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটি সভ্য সুন্দর জায়গায় নিয়ে, মাঝে মাঝে অনেক সময় নির্বাচনও আপনারা আয়োজন করেন, নির্বাচন করে ওই দেশটিকে রেখে আসতে কত সময়ের এই ম্যান্ডেট? ধন্যবাদ। এক একটি মিশন অ্যাকচুয়ালি এটা আমরা কোন যিনি বললেন যে একটা ম্যান্ডেট নিয়ে আমরা প্রত্যেক এলাকায় যাই, ওই এলাকায় যাওয়ার পরে সবসময় টার্গেট থাকে যে একটা সুষ্ঠু নির্বাচন করে পলিটিক্যাল জিনিসটাকে স্ট্যাবল করে দিয়ে আসা। তো এটা আমরা যদি উদাহরণ হিসাবে বলি, 2002-03 আমরা গেলাম কঙ্গোতে, ডিআর কঙ্গোতে। তখন থেকে আমরা কিন্তু নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদের কাজ করে আসছি। আর বিমান বাহিনীর কাজটা অন্যরকম। আমরা যেহেতু এয়ারক্রাফট নিয়ে গিয়েছি, আমরা নর্মালি পরিবহন, নির্বাচন সংক্রান্ত জিনিসপত্র পরিবহন করা, ত্রাণ, যে সমস্ত কাজ বিমান বাহিনী করতে পারে ওই সমস্ত কাজই করি। কিন্তু আজকে কিন্তু 2017 চলছে, এখনো কিন্তু মিশন চলছে। তো এইটা আপনি বুঝতে পারবেন না, বলতেও পারবেন না। টোটালি ডিপেন্ড করে যে সমস্ত যে এলাকায় আপনি বিধ্বস্ত যে দেশগুলিতে যাচ্ছেন, সেই সমস্ত দেশের পলিটিক্যাল পার্টি তারা কতটুকু কমিটেড ইউএন ম্যান্ডেটের সাথে। তারা যদি আসলে দশকের পর দশক ধরে এই সামাজিক মানে বিবদমান গোষ্ঠী আছে, মানে এই ঝামেলাগুলো তো চলছে। হ্যাঁ, আমরা যখন ধরেন যে অবস্থায় ঢুকি ইউএন শান্তিরক্ষী বাহিনী হিসাবে, অ্যাকচুয়ালি বাংলাদেশ টেক ওভার করে ইউরোপিয়ান ফোর্স থেকে। তো 2003-এ যখন আমরা ঢুকি, বাংলাদেশের বিমান বাহিনী কবে থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যুক্ত হলো? শান্তিরক্ষী বাহিনী যুক্ত হয়েছে আরো পিছনে, কুয়েত থেকে। বাট কঙ্গোতে আমরা 2003 বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ বিমান বাহিনী একই সাথে প্রথমবার যায়। তখন অবস্থা খুব ভালো ছিল না, রাস্তাঘাটে যেমন মানুষজনকে দেখা যেত না, যা বাড়িঘর ছিল সবই ভেঙে চুরমার, মানুষও নেই। তো সেই অবস্থা আমরা ঢুকি। সেখান থেকে এখন 2017-তে মানুষজন যাতায়াত করে, ব্যবসা বাণিজ্য করে, স্কুল কলেজ খুলেছে, হসপিটাল চালু হয়েছে। আপনারা আসলে এটা 15 বছরে একটা উন্নতি দেখতে পাচ্ছেন, একটা অনেক উন্নতি, যে জনগণের সেফটি সিকিউরিটি যেটা শান্তিরক্ষী বাহিনীর একটা থাকে, সেটা আমরা অ্যাটলিস্ট দিতে পেরেছি। যে আমরা যেভাবে অবস্থান করি, আমাদের তো মেইন টার্গেট থাকে জনগণের সাথে মিশে যাওয়া, তাদের চাহিদাকে উঠিয়ে আনা, যেন তারা ডেইলি লাইফটাকে খুব সহজভাবে করতে পারে, পালন করতে পারে।
এবং তারা ধর্মকর্ম এই পালন করছে। সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের কাছ থেকে বিশেষভাবে শুনতে চাই এর পরের অংশে, কিন্তু তার আগে আমি একটু এস এম আশরাফুল ইসলাম আপনার কাছে একটা ছোট্ট জিনিস জানতে চাই। আপনি যা বলতে চাইছেন তা তো শুনবই, আমি একটা ছোট্ট জিনিস জানতে চাই যে মানে কোন বাহিনী যাবে শান্তিরক্ষা মিশনে, কোন দেশের বাহিনী যাবে, কোন দেশের আসলে কোন কোন বাহিনী যাবে, এগুলো ঠিক হয় কি করে? নবনীতা, আমি জাস্ট স্যার যেটা বলেছেন তার সাথে একটা পয়েন্ট অ্যাড করতে চাই। আপনি আগে যেটা বলেছিলেন যে একটা মিশন আসলে কতদিন চলবে, এটা কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না যে কতদিন চলবে। যেমন কঙ্গোতে মিশন চলছে দশকের পর দশক, অলমোস্ট 23 বছর ধরে আমরা ওখানে মিশন করছি। কিন্তু দেখেন সিয়েরা লিওন, আইভরি কোস্ট, লাইবেরিয়া মিশন এগুলা শেষ হয়ে যাচ্ছে। এবছরই আইভরি কোস্ট এবং লাইবেরিয়া মিশন জাতিসংঘ ফর্মালি তারা এটা ক্লোজ ঘোষণা করবে। তো ঠিক বলা মুশকিল যে একটা মিশন কতদিন কেন, চলবে। মানে আইভরি কোস্ট আর সিয়েরা লিওনে কি প্রাপ্তি, মানে কি মানে প্রত্যাশিত উন্নতি অর্জন হয়েছে যে কারণে মিশন বন্ধ করছে? মিশনের যে ম্যান্ডেট যেটা ছিল, অর্থাৎ ফ্রি ফেয়ার ইলেকশন, জনসাধারণের নিরাপত্তা প্রদান, সিকিউরিটি সেক্টর রিফর্ম, যেটা আমরা বলছি যে তাদের বিভিন্ন পুলিশ, আর্মি, এই বাহিনীগুলোর পুনর্গঠন, সেগুলো তাদের কমপ্লিট হয়ে গেছে। তারা নিজেরাই এখন তাদের দেশকে শাসন করতে সক্ষম। জাতিসংঘের উদ্দেশ্য থাকে তাদের নিজস্ব সরকার যাতে দেশটা পরিচালনা করতে পারে, সেই সক্ষমতা অর্জন যাতে তারা করতে পারে, তার জন্য সহায়তা প্রদান করা। যখন এটা হয়ে যায়, যখন আন্তর্জাতিক সম্প্রদায় দেখে যে তারা তাদের দেশগুলা নিজেরাই পরিচালনা করতে সক্ষম হবে, তখন জাতিসংঘ আস্তে আস্তে তার বাহিনীকে গুটিয়ে নেয় এবং আলটিমেটলি মিশনটা ক্লোজ ডাউন করে দেয়। সো এটাই হচ্ছে যে একটা মিশনের বন্ধ হওয়ার বা ক্লোজ ডাউন হওয়ার ক্রমধারা। এখন আপনি যেটা বলছিলেন যে কোন বাহিনী যাবে, কোন মিশনে কোন দেশ অংশগ্রহণ করবে, এটা কিন্তু অনেকটা কম্পিটিটিভ বেসিস। বিভিন্ন বাহিনীর বিভিন্ন রকম টাস্ক থাকে। যেমন এয়ারফোর্স যখন যায় তখন বিভিন্ন ধরনের এয়ার অ্যাসেট, বিমান বা হেলিকপ্টার, সেগুলো দিয়ে তারা সহায়তা প্রদান করে। পুলিশ যখন যায় তখন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে যে সহায়তা প্রদান করা বা তাদেরকে এম্পাওয়ার করার জন্য যেটা প্রয়োজন তারা সেটা করে। সামরিক বাহিনী হয়তো প্রথমেই যায়, সামরিক বাহিনী প্রথমেই কাজ থাকে সেফটি, সিকিউরিটি এবং যেটা আমি আগেই বলেছি যে নিরাপত্তা প্রদান করা এবং নিরাপদ পরিবেশ তৈরি করা, যারকে কেন্দ্র করে অন্যান্য সকল বাহিনী, সেটা পুলিশ হোক, এয়ারফোর্স হোক, নেভি হোক কিংবা সিভিলিয়ান, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে ওখানে, সিভিলিয়ানরাও কাজ করে, তারা যাতে এটা মিলে কাজ করতে পারে একত্রে। তো মিশনে কোন দেশ যাবে এটা সম্পূর্ণ নির্ভর করে কোন দেশের সক্ষমতা কতটুকু এবং কোন দেশ জাতিসংঘে যে প্রস্তাবনা দিচ্ছে, জাতিসংঘ যে অফার দিচ্ছে, সেটা কোন দেশ কত দ্রুততার সাথে, দক্ষতার সাথে গ্রহণ করে বাহিনী প্রেরণ করতে পারছে। আচ্ছা, এখন যে প্রশ্নটি করতে চাই সেটা সেনাবাহিনী, বিমান বাহিনীকে করবার সাহস না করে পুলিশকে করা যাক। যে রকফর সুলতানা খানম, যে আপনারা বলছিলেন জহিরুল আশরাফুল ইসলাম, যে এটা ডিপেন্ড করে বাহিনীগুলোর সক্ষমতার উপরে। মানে আমরা তো দেখি যে বাংলাদেশে ধরুন পুলিশ বাহিনী নানা রকম সক্ষমতা নিয়ে আমরা সংবাদ মাধ্যম তো প্রশ্ন করি, আন্তর্জাতিকভাবেও নানা রকম বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু তারপরে তারা কেন মনে করছে, মানে এই আন্তর্জাতিক স্বীকৃতিটা আসে কি করে, যে সেই আন্তর্জাতিক যে শান্তিরক্ষা মিশনের জাতিসংঘ কেন মনে করছে যে আপনারা আবার আরেকটি নতুন দেশের পুলিশ বাহিনী গড়ে তুলে দিয়ে আসতে পারেন? দ্যাটস আওয়ার অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এখন আপনারা যে মানে দেশ থেকে যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা হয়তো সবসময় সেভাবে কিভাবে আসে, আমাদের অনেকগুলো ইকুয়েশন থাকে, কিছু সোশ্যাল ইকুয়েশন থাকে, কিছু পলিটিক্যাল থাকে, কিন্তু জাতিসংঘ যে ম্যান্ডেটগুলো দিয়ে দেয় সেই ম্যান্ডেটগুলো কিন্তু আমরা ফুলফিল করতে পারি বলেই আবার কিন্তু আমাদের ওভাবে উনি যেটা বললেন যে আগে যে ম্যান্ডেট অনুযায়ী কে কে পারবে এরকম একটা ওরা চাওয়ার পর কে কে কমপ্লাই করতে পারবে সেই হিসাবগুলো ওদের কাছে দেয়া হয় এবং সেই ক্যালকুলেশনগুলো ওদের থাকে। ওরা কিন্তু এসে আমাদের একটা টিম এসে আমাদের অ্যাসেস করে যায়, যে দেখে যায় যে আমাদের সেই ট্রেনিং আছে কিনা, সেই ইকুইপমেন্ট আছে কিনা, আমরা সেই ক্যাপাবিলিটি আছে কিনা। এখন অ্যাজ এ পুলিশ পার্সোনাল আমি কিন্তু বলবো, যদিও এটা বলার কথা না, অ্যাজ এ পুলিশ পার্সোনাল আমি কিন্তু বলবো আমরা দেশেও পারি। দেশে আমাদের যদি কোথাও কোনো জায়গায় কোনো ধরনের ব্যর্থতা মানে কেউ বলতে চায়, তাহলে তাদের আমাদের প্রশ্ন করার সুযোগ আছে, যদিও আমরা হয়তো ওপেন প্রশ্ন করি না।
কিন্তু কিন্তু মানে বাহিনীগুলোর মানে আপনাদের মানে ম্যান্ডেট অনুযায়ী কাজ করে আমাদের কাজ করার এবং একেবারে কি বলে প্রফেশনালি একেবারে নিরপেক্ষভাবে। শুধু তাই না, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু ওদের এই যে একটা মিশন কতদিন চলে, মিশন আমরা কাজ করে দেওয়ার পর ওদের কিন্তু ওরা যে যতক্ষণ পর্যন্ত এই সিস্টেমটা অ্যাবজর্ব করতে পারে, অ্যাবজর্ব না করা পর্যন্ত আমরা ওদের কিন্তু হেল্প করে আসতে হয়। তো মিশনটা চলে হচ্ছে যে কতদিন পর্যন্ত ওরা নিজেরা নিজেদের শাসন করতে পারে কিংবা নিজেরা নিজেদের আইন শৃঙ্খলার দায়িত্বটা নিতে পারে। এখন দেখেন যে বাংলাদেশ পুলিশ কিন্তু এই জিনিসগুলো জাতিসংঘে খুব ভালোভাবে পারছে। শুধু তাই না, আমি তো দেখবো যে কি সেই 1862 সাল থেকেই বাংলাদেশ পুলিশের যে লেগাসি, যে 200 বছরের যে অর্গানাইজেশন, না এটা তো খুব ভালোভাবেই পারছে। মানে আপনি আসলে যেই কথা বললেন যে একটি দেশে পুলিশ বাহিনী নাই, হ্যাঁ সেদিক থেকে আসলে আমরা হয়তো কল্পনাই করতে পারি না। 1862 সাল থেকে আসলে আমাদের থানা আছে, পুলিশ আছে, একটি বাহিনী আছে, এবং মোটামুটি কম বেশি 200 বছরের একটা অর্গানাইজেশন। মানে এটা কিন্তু মানে কোনোভাবেই খেলাফেলা করার জিনিস না। আমি যেতে চাই গ্রুপ ক্যাপ্টেন এমডি জহিরুল ইসলাম চৌধুরী, যে আপনি বলছিলেন যে বিমান বাহিনী, আপনারা বিমান নিয়ে যান, মানে বাংলাদেশের বিমানগুলো মানে কি আপনি বলছিলেন পণ্য পরিবহন মূলত, মানে বিভিন্ন মানে এই কাজ কি কাজ করে, মানে যুদ্ধ বিমান যায় বাংলাদেশে? নরমালি আমাদের যেটা যায় এখন পর্যন্ত ট্রান্সপোর্ট C-130 যেটা হারকিউলিস, MI-17, MI-171 এই জাতীয় এয়ারক্রাফট আমাদের আছে এখানে। মেইনলি কি ধরনের এয়ারক্রাফট? এইটা বিমান বাহিনী C-130 যেটা হলো ট্রান্সপোর্টেশনের জন্য, সোলজার বিভিন্ন জায়গায় নেওয়া, সোলজারদের রেশন ট্রান্সফার করা, তারপর সোলজাররা আবার রোটেশনে আসে সেগুলি ক্যারি করে। আর এটা ছাড়া C-130 যে ক্যাপাবল হলো মিলিটারি ইকুইপমেন্ট লাইক ট্যাঙ্ক এবং বড় বড় গাড়ি সমস্ত কিছু নিয়ে শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ে তারা একটা আনপ্রিপেয়ার্ড একটা এয়ারফিল্ড, এয়ার স্ট্রিপ, নট লাইক আমাদের বাংলাদেশে যে একদম চমৎকার একটা রানওয়ে থাকতে হবে ওইরকম না, আপনি এটা আশা করতে পারবেন না। আপনি যদি ওইখানে কঙ্গোতে বালি উঠছে লাল, ওর মধ্যে ল্যান্ড করছে, তো C-130 খুব অল্প দূরত্বে ল্যান্ড করতে পারে উইথ হ্যাভি লোড। এটা পরীক্ষিত একটা এয়ারক্রাফট ইউএন মিশনের জন্য। তো বিভিন্ন দেশের কম্পিটিশনে আমাদের C-130 এসেছে। আমি একটা বিরতির পর আশরাফুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের নানা রকম মানে দক্ষতা অর্জিত হচ্ছে কিনা। একটি তো মানে এই যে দুর্গম পরিবেশে বিমান ল্যান্ড করা তো একটি দক্ষতা, মানে একটা অভিজ্ঞতা অর্জন বটেই, কিন্তু আর কি দক্ষতা অর্জন হচ্ছে? নানা রকম অস্ত্র সরঞ্জাম, যুদ্ধ প্রস্তুতির সুযোগ হচ্ছে কিনা, এই বিষয়টিও জানতে চাইবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। লেফটেন্যান্ট কর্নেল এস এম আশরাফুল ইসলাম, আপনার কাছে জানতে চাইছিলাম যে গ্রুপ ক্যাপ্টেন জহিরুল ইসলাম চৌধুরী শুরু করেছিলেন বলা যে তাদের নানা রকম মানে বিমান এবং সরঞ্জামাদি নিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা। এই শান্তিরক্ষা মিশনে যুক্ত হয়ে কি আমাদের বাহিনীগুলোর খুবই মানে স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট বা অস্ত্র শস্ত্র ব্যবহার করবার অভিজ্ঞতা হয়, নাকি নিজেদের যা আছে তাই নিয়ে যেতে হয়? না, অবশ্যই আমরা আমাদের নিজেদের যা আছে আমরা সেটা নিয়েই যাই, এবং আমাদের ইকুইপমেন্ট কিন্তু এখন স্টেট অফ দি আর্ট। আমরা এখন বিভিন্ন মিশনে বিভিন্ন ধরনের মডার্ন ইকুইপমেন্ট ব্যবহার করছি। আমরা বিভিন্ন ধরনের আর্মার পার্সোনাল ক্যারিয়ার ব্যবহার করছি, ইউএভি ব্যবহার করছি, ইউএভি আনম্যান এরিয়াল ভেহিকেল, যেটা বিভিন্ন ধরনের ইনফরমেশন লেড অপারেশন যেগুলো হয়, প্রায়র ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা এগুলা ব্যবহার করছি। এগুলা ড্রোনের মতো, হ্যাঁ, এটা কাইন্ড অফ ড্রোন, এটা আমরা ব্যবহার করছি। সো এগুলার মধ্যে দিয়ে আমরা তথ্য আগেই পেয়ে যাচ্ছি যে কোথায় কি হচ্ছে। আমরা কোথাও একটা কনভয় নিয়ে গেলাম, কোথায় একটা অপারেশনে গেলাম, ওই এলাকার পরিস্থিতি কি, মানে টপোগ্রাফিক্যাল ইনফরমেশন থেকে শুরু করে ওখানে যদি কোনো মিসক্রিয়েন্ট থাকে বা যদি কোনো আর্মামেন্ট যদি কোনো রেবেল বাহিনী যদি মুভমেন্ট করে থাকে সেই তথ্য আমরা কালেকশন করছি। সো অবশ্যই আমাদের দক্ষতা বাড়ছে। দেখেন, আমাদের দেশে আমাদের আর্মার পার্সোনাল ক্যারিয়ার আছে, তো আমরা আমাদের দেশে যে পরিমাণ আর্মার পার্সোনাল ক্যারিয়ার ড্রাইভ করছি, পরিচালনা করছি, তার চাইতে অনেক বেশি করছি মিশনে। একটা ড্রাইভার সে হয়তো 3000 কিলোমিটারের বেশি একটা আর্মার পার্সোনাল ক্যারিয়ার পরিচালনা করছে, সে দক্ষতা অর্জন করছে।
মানে সেরকম করবার তো কোনো সুযোগ বা কারণ বাংলাদেশের ভেতরে নাই। আমরা আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করি, আমরা হয়তো বিভিন্ন ধরনের কালেকটিভ ট্রেনিং এ এগুলা ব্যবহার করি, বাট একটা ড্রাইভার কন্টিনিউয়াস 3 দিন 4 দিন গাড়ি চালাচ্ছে, এপিসি চালাচ্ছে এবং এপিসিতে যে ধরনের অস্ত্র আছে সেগুলো পরিচালনা করছে এবং একটা হোস্টাইল পরিবেশে যেখানে সবকিছু আমাদের বিরুদ্ধে, সেই পরিস্থিতিতে আমরা অপারেশন পরিচালনা করছি, এটা আমাদের জন্য বিরাট অর্জন। আমাদের 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 বাহিনীর সদস্যরা দক্ষতা অর্জন করছে। রোকফার সুলতানা খানম, আপনাকে দিয়ে যদি এই প্রশ্নের উত্তর নেওয়া শুরু করি যে সকল প্রকার হস্টাইলিটির মধ্যে যেটা বলছিলেন আশরাফুল ইসলাম, যে আসলে তো নানা রকম প্রতিকূলতা, না মানে একটা অচেনা দেশ, এবং এইসব দেশ, যেসব দেশে আসলে শান্তিরক্ষা মিশনে আপনারা যান, বেশিরভাগ দেশে কি আসলে বাংলাদেশ হয়তো মানে নামও জানে কিনা, এরকম মানে কি অভিজ্ঞতা হয় আসলে সেখানে গিয়ে জনমানুষের মধ্যে মিশে তাদের নির্ভরতার কেন্দ্র হয়ে উঠে শান্তি রক্ষার কাজ শুরু করা সম্ভব কি করে? সেটা 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 খুবই একটি কঠিন কাজ, কিন্তু কিভাবে যেন বাংলাদেশের বাহিনীর সদস্যরা, পুলিশ হোক কিংবা আর্মড ফোর্সের সদস্যরা, সেটা তো বোধহয় কোনো প্রশিক্ষণে শেখানো যায় না। সেটা কিছু প্রশিক্ষণ তো আছেই, যে আমাদের যে প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণের মধ্যে শুধু তো আর্মস কিংবা পিটি কিংবা ড্রিল শুধু নেই, আমাদের প্রশিক্ষণের মধ্যে মানে ম্যান ম্যানেজমেন্টটাও আছে, হ্যাঁ, সাইকোলজিটাও আছে, আমাদের প্রশিক্ষণের মধ্যে মেডিকেল জুরিসপ্রুডেন্সটাও আছে। তো যেটা হচ্ছে যে আমরা ওই যে উনি যেটা বললেন যে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টাডিটা মোর অর লেস করি, হ্যাঁ। আর যেহেতু আমাদের বাংলাদেশ পুলিশের যে সুবিধাটা হচ্ছে যে বাংলাদেশ পুলিশের রেশিও, আপনি সাইকোলজি পড়বার কথা বললেন, জুরিসপ্রুডেন্স পড়বার কথা বললেন, মানে এগুলো কি আপনারা মানে বাংলাদেশের বাহিনীর ভেতরেও আমরা বেসিক ট্রেনিং এ আমাদের পুলিশ একাডেমি সারদা এটা পড়ানো হচ্ছে, আমরা এটা পড়ে এসেছি। তো আমাদের এক্সপেরিয়েন্সটা হচ্ছে যেহেতু আমাদের ম্যান এবং পুলিশ রেশিওটা খুব বেশি, আমাদের পুলিশের মানুষের সাথে বিভিন্ন মনমানসিকতার মানুষের সাথে মেশার এবং তাদের ফিডব্যাকটা নেওয়ার একটা এক্সপেরিয়েন্স মানে আমরা খুব বেশি পেয়ে যাই, যেটা অন্য দেশে হয়তো 1:400, তো 400 লোকের মধ্যে দেখা গেল যে 400 লোকের মধ্যে হয়তো 385 জনই হয়তো ল অ্যাবাইডিং, আর আমাদের হচ্ছে 1:1100 যখন হয় তার মধ্যে মানে বাংলাদেশে 1:1100, হ্যাঁ, তার মধ্যে ল অ্যাবাইডিং মানে আমি যদি 50%ও ধরি তাহলেও ওদের চেয়ে মানে অনেক কম, কিংবা ল অ্যাবাইডিং মানে প্রত্যেকেই যে মানে একরকম আমি বলছি যে মানে একটা মাথা গরম লোক সামলে আপনাদের মানে 1100 জন সামলে আপনাদের অভিজ্ঞতা আছে, সেখানে গিয়ে আপনাদের 300 সামলাতে হচ্ছে, আপনাদের জন্য সহজ। সেটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে ইনকোয়ারি গুলো করি, যে ইনভেস্টিগেশন গুলো করি, কিছু ইনকোয়ারি ইনভেস্টিগেশন আমাদের কিন্তু প্রসিডিউর বলে দেয়া আছে, কিন্তু আপনি জানেন যে প্র্যাকটিক্যাল এবং কি বলে ট্রেনিং এবং প্র্যাকটিক্যাল সবসময় এক হয় না। আমাদের এত পরিমাণ মামলা কিংবা জিডি ইনকোয়ারি করার অভিজ্ঞতা আছে যে আমরা কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স থেকে একটা হাইপোথিসিসে যেতে পারি যে যেখান থেকে আমরা সাকসেসফুল তদন্ত করে ফেলতে পারছেন সেখানে মোর অর লেস, কারণ আমরা যেভাবে আমাদের এত বেশি প্রচুর করা হয় আর কি, তো সেখানে ওখানে হয়তো দেখা গেল যে হ্যাঁ আমাদের খুঁজে পেতে সমস্যা হয়, যেখানে যেটা বললাম যে ওখানে যে ম্যাজিস্ট্রেটকে এটাই খুঁজে পেতে আমার অনেক সমস্যা হয়েছে, অন্তত 2 থেকে 3 দিন লাগছে। তো খুঁজে পেতে আমাদের হয়তো সমস্যা হয়, কিন্তু আমরা তো এই প্রসিডিউর গুলো খুব ভালো করে জানা আছে, অভ্যস্ত যে আমরা কোনটার পর কোনটা যাব, কার কাছে যাব, কি পরিমাণ করতে পারে। সুযোগ পেলে আপনার কাছে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাও শুনতে আসব, কিন্তু নমিতা আমি একটু বলতে চাই, আমরা কিন্তু পারি আসলে, হ্যাঁ নিশ্চয়ই আমরা পারি এবং আমরা করেও দেখিয়েছি। আমাদের গ্রহণযোগ্যতা কেন ওই সমস্ত দেশের সাধারণ মানুষের কাছে বেশি? আমরা কিন্তু জাতিগতভাবেই কিন্তু বন্ধুবাৎসল, আমরা মানুষের উপকার করতে চাই, মানুষের দুঃখে তাদের পাশে দাঁড়াতে চাই, এটা তো আমাদের মধ্যে আছেই। এবং প্রশিক্ষণ যেটা মানে আমরা পাশে একজন মানুষ থাকবে, তার সঙ্গে কথা বলবো না, হাসবো না, আমরা মিশি তাদের সাথে মিশি। এবং যে সমস্ত দেশে আমরা অপারেশন যাই, যে সমস্ত ভাষা একটা সমস্যা, ভাষা আমার কাছে মনে হচ্ছে ভাষা কোনো সমস্যা না। আপনারা যেসব দেশে যাচ্ছেন সেসব দেশে তো এরকম না, যেমন আমি আইভরি কোস্টে মিশন করেছি, আমি ফ্রাঙ্কোফোনি না, আমি ফ্রেঞ্চ স্পিকিংও না, আমি বলতে পারি না, আমি ইংলিশ স্পিকিং এবং আমার মাতৃভাষা আমি ব্যবহার করি, কিন্তু আমার অসুবিধা হয়নি। আমি বডি ল্যাঙ্গুয়েজ তো সবাই বোঝে, আমার বডি ল্যাঙ্গুয়েজটা এমন যে আমি সবাইকে আপন করে নেওয়ার একটা
মানে যে ভাবটা আমার মধ্যে ফুটে ওঠে সেটা তো সবাই বুঝছে, এও তো সাধারণ একটা মানুষ বুঝতে বিরাট পারে। অভিজ্ঞতা, কারণ আমরা তো একটা মানে আপনারা তো আসলে একটা খুব হোমোজিনাস দেশের মানে একই ভাষা বলা, মূলত একই ভাষা বলা দেশের মানে বাহিনী, এবং এইগুলা কিন্তু বিরাট অভিজ্ঞতা। আমরা রাতারাতি হয়নি। এগুলা আমাদের প্রশিক্ষণ কিন্তু একটা বিরাট ভূমিকা এখানে পালন করেছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মিশনে যারা যাবে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করি। আমি বিশেষ করে বলবো বিপসটের কথা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, যেখানে আমি এখন প্রশিক্ষক হিসেবে আছি। আমরা বিশ্বমানের প্রশিক্ষণ দিচ্ছি। এই প্রশিক্ষণ কেন্দ্রটি কি এই শান্তিরক্ষা মিশনে তৈরি করবার জন্যই মানে তৈরি হয়েছে? বিশেষ করে শান্তিরক্ষীদের প্রশিক্ষণ প্রদান করার জন্য এটা তৈরি হয়েছে। এটা আরো অন্যান্য এর সিলেবাস কি তৈরি করেছে জাতিসংঘ না আমরা তৈরি না, করেছি? আমরাই তৈরি করেছি। আচ্ছা। আমাদের গবেষণা সেল আছে, আমাদের মিশন ডেস্ক অফিসাররা আছে, তারা প্রতিনিয়ত মিশনে কি হচ্ছে, কি ধরনের ঘটনা ঘটছে, কি ধরনের প্রশিক্ষণ দরকার, সেখানে আমরা কি কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, সবগুলা তারা মানে এর সিলেবাস প্রশিক্ষক সবই হ্যাঁ। আমাদের বাংলাদেশে? হ্যাঁ, সব না, আমাদের জাতিসংঘের কিছু গাইডলাইন থাকে। জাতিসংঘের যে ইন্টিগ্রেটেড ট্রেনিং সার্ভিস, যেটা ইউএনডিপি কেও, ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশনের একটা সার্ভিস, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন দিচ্ছে। যেমন কোর প্রি ডিপ্লয়মেন্ট ট্রেনিং ম্যাটেরিয়াল তারা আমাদেরকে দিচ্ছে, বিভিন্ন ধরনের বিশেষায়িত ট্রেনিং প্রদান করার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং মডিউল তারা আমাদেরকে দিচ্ছে। কিন্তু আপনারা অভিজ্ঞতার আমরা আমাদের অভিজ্ঞতা, মিশনের রিকোয়ারমেন্ট, আমাদের যে সরঞ্জামাদি আছে, আমাদের যে ট্রেনিং, এর আলোকে আমরা কাস্টমাইজ করে। ট্রেনিংটা কি সকল বাহিনী একসঙ্গে নেন নাকি আলাদা আলাদা, মানে পুলিশ বাহিনীর ট্রেনিং তৈরি না, আমাদের করেছেন? কিছু ট্রেনিং আছে আমরা সকল বাহিনী একসাথে নিচ্ছি। যেমন মিলিটারি অবজারভার কোর্স, সেখানে পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই প্রশিক্ষণ নিচ্ছে। ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি কোর্স, যেখানে সিভিলিয়ান মিনিস্ট্রির অফিসাররাও আসছেন, তারাও প্রশিক্ষণ নিচ্ছে। সো বিপসট যে ট্রেনিংটা দিচ্ছে সেখানে শুধু আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য না, পুলিশ বাহিনী এবং বিভিন্ন মিনিস্ট্রির অফিসাররা, আমি সিভিলিয়ানরাও তার মানে শান্তিরক্ষা মিশনে যান। এই প্রসঙ্গে একটু শুনবো, কারণ এটা মানে আমারই যেমন জানাই ছিল না। শুধু তাই না, বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এবং স্টুডেন্টরা আমাদের ওখানে প্রশিক্ষণ নিচ্ছে। আমি এই প্রসঙ্গটি একটু শুনতে চাইবো পরে, কিন্তু গ্রুপ ক্যাপ্টেন এমডি জহিরুল ইসলাম চৌধুরী, আপনি কঙ্গোতে মিশনে ছিলেন, মানে এগুলো তো রীতিমতো যে ব্লাড ডায়মন্ডের জায়গা, মানে হীরার খনি নিয়েই মারামারি, মানে রাজনৈতিক দলের মারামারিটাও ঠিক মানে অনেক বেশি এই বিষয়গুলো কেন্দ্রিক, মানে এক রকমের গোষ্ঠীগত দ্বন্দ্বের মতো। সেখানে মানুষের সঙ্গে মিশে যাওয়া কিভাবে? আপনি ঠিক বলেছেন, জিনিসটা দ্বন্দ্বটা শুরু হয়েছে তাদের এই মাইন্ড নিয়ে। গোল্ড, এখানে আমরা যেখানে ছিলাম ওই এলাকাটার নাম বুনিয়া। বুনিয়াতে একটা ছোট্ট খালের, যেটা বাংলাদেশে খাল বলেন, খালের থেকে ছোট, পাশে দেখা যায় যে গ্রামের লোকরা মাটি খুঁড়ছে আর চালছে। তো দিন শেষে কিছুটা স্বর্ণ পায়, এবং আমাদের দেশে যাকে বলা যায় ব্যাপারী, সে সপ্তাহ শেষে বা দিন শেষে সকলের থেকে ওই অল্প আনা করে স্বর্ণ, মানে আপনি নিজ চোখে তার মানে সোনা ফলা মাটি দেখে এসেছেন। হ্যাঁ, ওদের এই জায়গাটাতে বুনিয়াতে এই কারণেই সমস্যাটা, যেহেতু অনেক গোল্ড মাইন এবং অনেকগুলি গ্রুপ এটা নেতৃত্ব নিতে চায়, তো এই জন্য তাদের মধ্যে এই সমস্যাটা হয়। শুধু এটা হলো একটা প্রভিন্স, আরেকটা প্রভিন্সে ডায়মন্ড। বেলজিয়াম যে 200 বছর বা তারও ততোধিক সময় এখানে শাসন করেছে অনলি ফর ওই কারণে, এবং আমরা এখনো প্রচলিত আছে বেলজিক ডায়মন্ড, বেলজিক কার্ড। দেখা যায় যে বেলজিয়ামের নিজস্ব কোনো মাইন নেই, তারা এই ইয়েটা নিত, ডায়মন্ডটা নিত শুধুমাত্র কঙ্গোর থেকে। তো সবাই ওইখান থেকে, কঙ্গোতে অনেক অ্যাসেট, আর যে জায়গায় ছিলাম আমরা সেখানে আবার তেল পাওয়া গিয়েছে সামথিং। আবার তাদের নিজস্ব টিম্বার যেটা আছে, টিম্বার ভ্যালু ভেরি হাই। অ্যাবনি নামে একটা কাঠ আছে, গাছটাই কালো, গাছটা যত পরতে যান কালো আর কালো। আরেকটা আছে আমাদের মেহগনির মতো, এই কাঠগুলি খুব দামি। তো তাদের অ্যাকচুয়ালি বিবাদটা শুরু হয়, তাদের একটা বেসিক, মানে এরকম একটি সমাজ যেখানে নিজেরা একে অপরের মানে দশকের পর দশক, যুগের পর যুগ ধরে নিজেরা এই সম্পদ নিয়ে মারামারি করছে, তারপর বাইরের দেশেরও বিভিন্ন জনকে এসে লুটেপুটে খেতে দেখেছে। সেখানে এই যে আপনারা বিদেশিরা গেলেন শান্তি রক্ষায়, আপনাদেরকে বিশ্বাস করে কি করে? হ্যাঁ, আমাদেরকে বিশ্বাস করে, যেটা আগে সমাজগুলো তো আসলে খুব আলাদা, ওরা তাদের অ্যাকচুয়ালি গোত্রভিত্তিক, তাদের ছোট ছোট গোত্রভিত্তিক তাদের সমাজ, তাদের ধর্ম, মুসলমানও আছে, খ্রিস্টানও আছে, অনেকে আছে ধর্মহীন, গোত্রভিত্তিক তারা। তো আমরা যখন যাই, আমাদের উপরে যখন তারা ক্লান্ত হয়ে গেছে, মনে করা যাক অনেক দিন যুদ্ধ বিগ্রহ, তাদের তো অ্যাকচুয়ালি
বৈষয়িক কোনো পরিবর্তন হচ্ছে না, প্রাত্যহিক জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না। সবাই আশা থাকে যে তারা সুখের আশায়, এই যে লুপ্তরা সেটাও সুখের আশা, তো যাই করতে চায় তারা সুখে। যখন তারা একদম উপায়ন্তর না থাকে, তখন এই যে আমরা যারা ইউএন থেকে যাই, তখন তারা তারই দ্বারস্থ হয়, তার কাছেই চায়। তো এটা একটা মানুষের ইনবিল কোয়ালিটি, মানে মানুষের বিশ্বাস করে তা কিন্তু না, বিশ্বাসটা তারা আমাদের চলে অর্জন আসে। করতে হয়। আর আমাদের বাংলাদেশের শান্তিরক্ষীদের যেটা আছে, আগেও আলোচনা করেছে, আমাদের অ্যাকচুয়ালি মানবিক গুণাবলী অনেক বেশি আমাদের বাংলাদেশিদের। আমরা হয়তো আমাদের দেশে দেখে আমরা খুব মারামারি করি, বাট বাইরে দেখা যায় বাংলাদেশিরা খুবই মানবিক গুণাবলী, নিরপেক্ষতা বজায় রাখতে পারি। তো আমাদের কাছে যখন এই সমস্ত বিষয়গুলি আসে, আমরা ইউএনএ ম্যান্ডেট অনুযায়ী কাজগুলি করি। আর সমস্ত মিশনের ম্যান্ডেটে থাকে ওই সমস্ত দেশে স্ট্যাবিলাইজেশন করা, পলিটিক্যালি যে পার্টিগুলি এগ্রিমেন্ট কমিটমেন্ট থাকে একটা ইলেকশনের দিকে নিয়ে যাওয়া, সেটাতে সাহায্য। এই যে ধরুন আপনি বলছিলেন যে আপনি বুনিয়া নামে একটা জায়গায় ছিলেন দায়িত্বে, ওই জায়গায় কি শুধু বাংলাদেশিরাই ছিল নাকি আবার এই যে জাতিসংঘের ম্যান্ডেট পালনের কাজটাও আপনাদের অন্য দেশের বাহিনীর সাথেও মিলেমিশে করতে হতো? আচ্ছা, ওইখানে অনেক বড় মিশন বুনিয়া জায়গাতে বা বা যে ডিআর কোনো কঙ্গোতে, দেশেই, জি। এখানে অনেক দেশ ছিল। মনে করা যাক বাংলাদেশ আর্মি ছিল, পাকিস্তান আর্মি ছিল, গুয়েতেমালা ফোর্স ছিল, আর তারপরে ইন্দোনেশিয়া ছিল, নেপাল তারপরে আছে। নেপাল ছিল, মরক্কো ছিল। এক একজন এক এক রকম। মরক্কো যেমন মেডিকেল সার্ভিস, নেপাল ল্যান্ড ফোর্স, বাংলাদেশ আর্মি ল্যান্ড ফোর্স, গুয়েতেমালা ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্স। তো অন্য দেশের বাহিনীগুলোর সঙ্গেও কি মিলে কাজ করতে হ্যাঁ, হবে? আমরা তো মিলেই কাজ করি। ওখানে সবার কিন্তু একটা mandate ফ্যামিলি কিন্তু হিসাবে সবার কাজ জন্য করতে হয়। common। ইউএনএ আমরা যারাই যাই, বিভিন্ন দেশে যাই, সবারই কিন্তু ব্লু হেলমেট থাকে, ব্লু ক্যাপ। আমরা একটা ফ্যামিলি হয়ে যেতে হয়। ওইখানে আমাদেরকে একটা চার্টার অফ ডিউটিস থাকে, ওইটার আন্ডারে আমরা সব এক ফ্যামিলি হয়ে যাই। যে সবাই দেশের ইউএন ব্যানারে কাজ করছে, বাট সবার স্পেসিফিক টাস্ক দেয়া আছে। এয়ারফোর্স এয়ারফোর্সের কাজ করছে, সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করছে, পুলিশ পুলিশের কাজ করছে। সবার জন্য ম্যান্ডেট সেম, ম্যান্ডেটের আলোকেই কিন্তু আমাদের টাস্ক বিভিন্ন জব থাকে। ডেসক্রিপশনটা আলাদা থাকে আর কি। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এই ব্লু হেলমেট পরার প্রাপ্তির আরো অভিজ্ঞতা শুনতে চাই। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। আমি রোকফার সুলতানা খানম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে মানে ব্লু হেলমেট পাবার অভিজ্ঞতাটা সম্পর্কে, এটা কি একটা আলাদা রকমের সম্মান কিনা, মানে এবং এই সম্মানটা কি একটা বৈশ্বিক সম্মান কিনা? আর আপনি বাংলাদেশের সম্ভবত প্রথম নারী মিশনের নেতৃত্ব দিয়েছেন। নারী এবং পুরুষ কি আলাদা কাজ করেন কিনা শান্তিরক্ষা মিশনে গিয়ে? আচ্ছা, প্রথমে বলি ব্লু হেলমেটটা আসলেই সম্মানের বিষয়। ব্লু হেলমেটের হিস্ট্রিটা ছোট্ট করে বলি যে প্রথম যখন মিশনটা শুরু হয়েছিল, তখন তো যেই দেশ থেকে যেই পুলিশগুলো মানে যেই সদস্যরা গিয়েছিলেন, ট্রুপসরা গিয়েছিলেন, তাদের প্রত্যেকেরই পোশাক আলাদা ছিল আর কি। তো হাউ ইউ ক্যান নো দ্যাট হি অর শি শান্তিরক্ষা মিশনের আন্ডার ইউএন। তো তখন যেহেতু দ্য স্কাইটা আমাদের সারা ওয়ার্ল্ড ব্যাপী, এবং আমরা ট্রুপসরা যারা গিয়েছি তারা সারা ওয়ার্ল্ড থেকে যাচ্ছি, এবং স্কাই ব্লুটা তো মোরলেস আসলে একটা শান্তির প্রতীক। সেই ক্ষেত্রে ওই আমাদের ক্যাপটা ব্লু করা হলো, এবং তারপরে ব্লু হেলমেট নামটা হলো আর কি। পুরো ইউনিফর্মটাই কি আলাদা নাকি শুধু আমাদের সেম মানে উনি ওনার এই পোশাকটাই থাকবে, ওনার শুধু ক্যাপটা কিংবা হেলমেটটা সেটা ব্লু থাকবে আর কি। তো যার জন্য নারী মিশন, প্রথম নারী মিশন নিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা যদি আচ্ছা, বলেন। হ্যাঁ, ফার্স্ট অল ফিমেল এপিও হলো কি আর্থকোয়েকের পর 2010-এ, আপনার মনে থাকতে পারে 2010-এ হাইতিতে, হ্যাঁ, আর্থকোয়েকের পর ওনাদের কোনোভাবে মনে হলো যে আসলে উইমেন ভায়োলেন্সটা খুব বেশি হচ্ছিল, এবং ম্যান্ডেটের যেমন সেফটি অ্যান্ড সিকিউরিটি এরকম কিছু 3টা ম্যান্ডেটের সাথে এই ম্যান্ডেটটা ডিফারেন্ট ছিল। এখানে হচ্ছে প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট। এখন এনভায়রনমেন্টাল প্রোটেকশনের সাথে শুধুমাত্র মানে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, যেটা প্রাকৃতিক এনভায়রনমেন্ট, সেটা না, সেই এনভায়রনমেন্টাল প্রোটেকশনের সাথে ওই মানে হিউম্যানিটেরিয়ান ভায়োলেন্সটা খুব বেশি মাত্রায় যোগ হয়েছিল। তো যার জন্য ওখানে যখন মিটিং হলো, সেই মিটিংয়ে বলা হচ্ছিল যে আসলে তো নারীদের সাহায্য করার মতো নারী ট্রুপস পাচ্ছি না, দেখা যাচ্ছে না। তখন যেটা বললেন যে ইউএনও চিন্তা করে যে কে পারে, কারা পারবে, কারা পারার সম্ভাবনা আছে। বাংলাদেশকে যখন অফার দিল যে তোমরা কি একটা অল ফিমেল এফপিইউ পাঠাতে পারবা কিনা, তো বাংলাদেশ এগ্রি করলো।
বাংলাদেশ এগ্রি করার পর আমাদের যে ট্রুপসরা আছে, আমাদের ট্রুপসরা মোরলেস সারা বছরই এদের এক ধরনের ট্রেনিং বা ট্রেনিং এর পর আবার সেই ট্রেনিং এর কি বলে রিট্রেন যেটা আর কি, হ্যাঁ, তারপর যেটা হচ্ছে যে ওদের স্ট্যান্ড বাই থাকার, তো এই অভিজ্ঞতাগুলো আছে। তো তখন বাংলাদেশ সরকার রাজি হলেন, বাংলাদেশ পুলিশ রাজি হলো। তখন কত সালের কথা বলছেন? 2010 এর পরে। আমি আমার এই তথ্যটি হয়তো জানা হ্যাঁ, দরকার ছিল, এবং এটা কিন্তু আমি মে যদি মাসেই, একটু জিজ্ঞেস এই করি, মে মাসেই। আমি যদি একটু জিজ্ঞেস করি যে বাংলাদেশ পুলিশে আসলে নারী সদস্য কতজন আছেন? মানে আমরা এখন রাস্তা ঘাটে অনেক সময় থানায়, মানে আমরা চাই যে প্রতিটি থানায় হোক, যেমনটি সরকার বলছিলেন, মানে বলে আসছেন, কিন্তু মানে আমরা সর্বত্র একরকমের নারী পুলিশের উপস্থিতি বাড়তে দেখেছি। মানে আসলে বাংলাদেশ পুলিশে নারীর সংখ্যা কত, কবে থেকে পুলিশে নারী আছে? আচ্ছা, এটা হচ্ছে প্লাস মাইনাস অ্যাকচুয়াল ফিগারটা আমার দেখে বলতে হ্যাঁ, হবে। জি, এটা ধারণা। হচ্ছে 1000 না, ধারণা না, এটা 1000 প্লাস। হ্যাঁ, যেটা হচ্ছে যে কত সদস্যের মধ্যে? আর এটা আমাদের 2 লাখ সদস্যদের মধ্যে। তারপরেও 7-8 বছর আগে যেটা ছিল মাত্র 1.9%, এটা এখন বেড়ে হয়েছে প্রায় 6%। আমাদের এই নারী পুলিশরা কি আসলে এই আন্তর্জাতিক মিশন করবার মতো মানসিক এবং মানে কি বলবো, মানে মিশনে থাকবার মতো দক্ষতা? I take the challenge. জি, It's already proved. জি। না, এই নারী পুলিশ সদস্যদের এটা একটা ইনসেনটিভও। হ্যাঁ, মিশনে থাকার মতো দক্ষতা এবং যোগ্যতা তো আছে, শুধু তাই না, ধরেন প্রত্যেকটা মানুষের প্রতি এক ধরনের সক্ষমতা থাকে। তো সেই সক্ষমতাকে আবার বাংলাদেশ পুলিশেরও সেই সক্ষমতা আছে যে সেই নারীটাকে এই মিশনে যাওয়ার জন্য রেডি করা, ফিজিক্যালি এন্ড মেন্টালি। না হলে আপনার দুটো বাচ্চা, একজন হাজবেন্ডকে রেখে 1 বছরের জন্য চলে যাবেন। কারোর জন্য এটা খুব বেশি রকম চ্যালেঞ্জ ছিল যে কাজের মেয়ে বাসায় রেখে গেলে কি কি সমস্যা হবে, আর বাসায় না রেখে গেলে কি কি সমস্যা হবে। নিশ্চয়ই। হ্যাঁ, তো আচ্ছা, হ্যাঁ, তো প্রত্যেকেরই দেখা গেল কি এই একটা সময় একটা অথবা দুটো করে বাচ্চা ছিল। আমার 110 জন লেডি ছিল, 110 জন লেডির মধ্যে 103 জন মা ছিল। আমি যেটা আপনাকে বলছিলাম যে আমি কোনোদিন আমার বাচ্চাদের সঙ্গে মোবাইলে কথাও বলি নাই, মানে চেষ্টা করছি প্রথম 2 মাস পর্যন্ত যে সেটাও আপনারা করে আসতে হ্যাঁ, পেরেছেন। এটা কতদিনের মিশন ছিল প্রথম নারী মিশন? মিশনটা ছিল 1 বছর। মিশনটা সাধারণত মানে হ্যাঁ। 6 মাস কিংবা এটা এখনো ডাবল করে 1 200 বছর। নারী সদস্য সেনাবাহিনীরও আছে, বিমান বাহিনীরও আছে, পুলিশের তো আছে, 200 নারী সদস্য আছেন। আমি জি, রকফরের সাথে একটু অ্যাড করতে চাই, মানে কিছু ইনফরমেশন। যুদ্ধের সবচেয়ে বড় শিকার আমরা কারা দেখি ইতিহাসে? নারী এবং শিশুরা। এবং নারী এবং শিশুদের ভিন্ন ভিন্ন চাহিদা, এবং সেটা কমন না। সো নারীদের এই সমস্যাগুলো বুঝতে পারে কিন্তু নারীরাই, নারী এবং শিশুদের এগুলা। এর জন্য 2000 সালে ইউএনের একটা ল্যান্ডমার্ক রেজুলেশন পাস হয় 1325, যেটা সারা দুনিয়ায় সবাই জানে। এটা হচ্ছে ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ে। সেখানে বলা হয়েছে যে নারীর পার্টিসিপেশন, মানে শান্তি যে প্রসেস, পিস কিপিং যে প্রসেস আছে, সেখানে নারীর অংশগ্রহণ, নারীর ক্ষমতায়ন এবং অধিক সংখ্যক নারীকে যদি শান্তি প্রসেসের সাথে সংযুক্ত করা যায়, তাহলে দেখা গেছে যে সেই শান্তিটা দীর্ঘদিন থাকে। হ্যাঁ, এবং শান্তি আনয়নও সহজ হয়। তার ভিত্তিতেই জাতিসংঘ কিন্তু চেয়েছে এবং বিভিন্ন নীতি প্রণয়ন করেছে যাতে মহিলা শান্তিরক্ষীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং গ্র্যাজুয়ালি এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দর্শক রাশিদ রিপন প্রশ্ন করেছেন, মিশনে গেলে আপনাদের বেতন কে দেয়? এই প্রশ্নটি আসলে আমি আপনাকে উল্টোভাবে করতে চাই যে আমি পড়ছিলাম যে এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশন তো বাংলাদেশের রেমিটেন্স আনবারও, শুধু সম্মানই নয়, আপনারা একটা বড় উৎস রেমিটেন্স আনবারও। এই যে বলছিলেন যে নানা দেশ এই কম্পিটিশনে আছে, আসলে কত দেশের মধ্যে কম্পিটিশন করে আপনাদেরকে সেই রেমিটেন্স আহরণ করে নিয়ে আসতে হয়? আর দর্শক জানতে চাচ্ছে যে এখন মিশনে 122টা দেশের পার্টিসিপেশন আছে। হ্যাঁ, সো আমি যদি সোজাসুজি দেখি তাহলে 122টা দেশের সাথে কম্পিটিশন করে আমি মিশন করছি কমপক্ষে, কারণ আরো নতুন দেশ এখন মিশনে এখন পার্টিসিপেট করতে অনেক যাচ্ছে। নতুন দেশ আসছে, তারাও সক্ষমতা অর্জন করার জন্য প্রশিক্ষণ নিচ্ছে। কিছু কিছু দেশ আমাদের এখানেও আসছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে। সো আমরা বিশ্বের যে সমস্ত দেশগুলা জাতিসংঘের সদস্য রাষ্ট্র, তাদের সাথে প্রতিযোগিতা করেই কিন্তু আমরা আসছি। হ্যাঁ, এতে করে জাতিসংঘ আমাদেরকে রিইম্বার্স করে।
আমরা যে ইকুইপমেন্ট যেই তার ভিত্তিতে জাতিসংঘ আমাদেরকে রিইম্বার্স করে এবং ট্রুপ কস্ট হিসাবে তারা কিছু টাকা দিয়ে থাকে। সেখান থেকেই কিন্তু আমাদের সেনাবাহিনীর এত দামি দামি যন্ত্রপাতি বা বিমান বাহিনীর এত দামি দামি যন্ত্রপাতি যে ওইসব জায়গায় ব্যবহৃত হচ্ছে, সেগুলো যে মানে এক রকমের ক্ষয় বা এক রকমের, সেটাও কি টাকাটা দেয়? হ্যাঁ, জাতিসংঘ তো আমি যে সরঞ্জাম দিচ্ছি সেটা তো আমার থাকলোই, পাশাপাশি আমি সেটা ব্যবহার করে আমি দক্ষতা অর্জন করছি এবং জাতিসংঘ তার জন্য শুধু তার ব্যবহারটা নেওয়ার জন্য আমাদেরকে টাকা প্রদান করছে। আমি জহিরুল ইসলাম আপনার কাছে, জহিরুল ইসলাম চৌধুরী আপনার কাছে আমার শেষ প্রশ্ন। একজন দর্শক প্রশ্ন করেছেন যে ইরাকে, আফগানিস্তানে, মানে জাতিসংঘ মিশনে আপনারা নানা দেশে শান্তি স্থাপনে যাচ্ছেন, ইরাকে নয় কেন, আফগানিস্তানে নয় কেন? অ্যাকচুয়ালি টোটালি ডিপেন্ড করে দেশের সরকারের উপরে যে ইউএন মিশনগুলি কোথায় হবে। যদি আমাদের সরকার যেটা অ্যাকসেপ্ট করে সেখানে আমরা যাব। আমাদের সরকার অ্যাকসেপ্ট না করলে আমরা নিজের থেকে কোথাও যাই না। আমাদের সক্ষমতা থাকলেও আমরা যাব না। টোটালি ডিপেন্ড করবে আমাদের সরকারের উপরে। মালিতে এবং জাতিসংঘ আসলে শান্তি মিশনে কোথায় কোথায় যাচ্ছে তারও উপরে জাতিসংঘ তার শান্তি রক্ষা মিশনে তাদের নিজস্ব একটা বলয় আছে, সেখান থেকে প্রত্যেক দেশকে তারা অফার দেয়। আমাদের সরকার যেটা অ্যাকসেপ্ট করবে সেটার পরে সামরিক বাহিনী এবং পুলিশ যারা থাকে সবাই কাছে বলে আমাদেরকে দিতে হবে। ইনফ্যাক্ট তখনই আমরা কাজগুলি আমাদের মতো করে গুছিয়ে নিয়ে যাই। একজন দর্শক প্রশ্ন করেছেন, প্রবাস বড় কষ্টের, আপনারা এই মিশনগুলো থেকে দেশের জন্য কি করছেন বলে মনে হয়? দেশের জন্য কি করছি? সবচেয়ে বড় জিনিস, আমরা যে বাংলাদেশি বাংলায় কথা বলি, সিয়েরা লিওনে তো আমাদের বাংলাটাকে টেক ওভার করেছে ওখানকার লোকাল লোক। মানে আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো? ব্যাপারটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে সামরিক সদস্যরা ওখানে কাজ করে, পুলিশের সদস্যরা, তাদের যে ব্যবহার গুণাবলী, তারা অ্যাকচুয়ালি এটাতে আকৃষ্ট হচ্ছে এবং আমাদের যে ভালো গুণাবলী সেটাকে তারা গ্রহণ করছে। তাদের তো কোনো কারণই নেই বাংলাকে তাদের দ্বিতীয় ভাষা হিসাবে নেওয়ার। তো বাংলাকে তারা দ্বিতীয় ভাষা হিসাবে নিয়েছে। এটা কি একটা জেস্চার, মানে এটা কি অফিশিয়ালি দ্বিতীয় ভাষা সম্মানী? এখন তারা অফিশিয়ালি তারা স্বীকৃতি দিয়েছে বাংলা। আমরা তো মাঝে আমাদের টিভিতেও দেখছি আমাদের 21শে ফেব্রুয়ারি গানটা ওখানে করে রেকর্ডিং করে এখানে দেখানো হয়েছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন অফিসারের নামে তাদের বিভিন্ন জায়গার নামকরণ করেছে, যে সমস্ত অফিসার ওই সময় কাজ করেছিল সিয়েরা লিওনে। এবং সিয়েরা লিওনে একটি সফল মিশন, কারণ জাতিসংঘ ছেড়ে আসবার কথা ভাবছে। তো তারা জাতিসংঘ অলরেডি সিয়েরা মিশন ছেড়ে আসছে, এখানে এখন কোনো শান্তিরক্ষী নেই। এখন অল্প কিছু সশস্ত্র বাহিনীর কিছু সদস্য আছে, তারা মোটামুটি ওই দেশের কিছু কিছু বিষয়কে ফলো আপ করার জন্যই তারা রয়ে গেছে, তারা আলটিমেটলি চলে আসবে। কি অসাধারণ একটি ঘটনা বললেন যে অনেক অফিসারের নামে, এবং এই অফিসাররা জীবিত অফিসার, এই অফিসাররা এখন আবার ফিরে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে কাজ করছেন। সিয়েরা লিওনে কিন্তু বাংলাদেশের অর্জন অনেক, বাংলাদেশের অর্জন অনেক। সিয়েরা লিওনে অন্যান্য দেশের শান্তিরক্ষীরা যখন ফেইল করেছে তখনই কিন্তু বাংলাদেশি শান্তিরক্ষীরা সেখানে মোতায়েন হয়েছে এবং তারা সফলতার সাথে দায়িত্ব পালন করেছে এবং আমাদের অর্জন অনেক। আমরা প্রত্যেকটা শান্তিরক্ষী বাংলাদেশের একজন গুডউইল অ্যাম্বাসেডর এবং আমাদের মাধ্যমেই কিন্তু এই সমস্ত দেশ এবং বিশ্ব বাংলাদেশকে দেখছে, জানছে। নিশ্চয়ই শেষ করতে হবে। রকফার সুলতানা খানম, আপনি একটি শেষ মন্তব্য করতে? আচ্ছা, ছোট একটা এক্সপেরিয়েন্স বলি। আমি যখন লেডিদের নিয়ে গেলাম তো ওদের বললাম যে তোমাদের 1 বছর একটা সুযোগ হলো, যেহেতু তোমরা হেতিতে এসছো, ওদের ভাষা হচ্ছে ক্রিওল। ক্রিওলটা হচ্ছে ফ্রেঞ্চ টাইপের ভাষা। তো আমি বললাম ফ্রেঞ্চটা শিখে ফেলো। বলে না স্যার, কোনো দরকার নাই, আমরা ওদের বাংলা শিখিয়ে ফেলেছি। এবং তা ঘটেছে, আসলে তাই ঘটেছে। শুধু তাই না, যে অন্য যারা যেসব অফিসাররা অন্যান্য দেশ থেকে এসছেন ওদেরও যে কয়েকটা বাংলা ট্রান্সলেশন, কয়েকটা 20টা হয়তো দিয়ে দিয়েছে। এখন ওরাও দেখা গেল যে কি বাংলায় কথা বলে, আমার মেয়েরা হয়তো ইংলিশে কথা বলে, কিন্তু যখন অন্য কোনো অফিসার বাংলায় কথা বলে ওটা তো শুনতে ভালো লাগে আর কি। এই গল্প আসলে আরো অনেক শুনতে ইচ্ছা করছে, যে কতটা সম্পর্ক, গভীর সম্পর্ক আসলে সমাজের সাথে স্থাপন করলে ভাষা ছড়িয়ে দেওয়া যায়। শুধু তাই না, আসার সময় ওরা কেঁদেছে। নিশ্চয়ই আইডিপি ক্যাম্প ছেড়ে যখন এসছে তখন কিন্তু ওরা কেঁদেছে, বলছে যে না, আমরা বাংলাদেশ টুকেই চাই। ধর বাংলাদেশে আমাদের রিপ্লেস করার জন্য আরেকটা বাংলাদেশ 2 আসবে, তখন ওরা বলছে না, আমরা তোদেরই চাই। অসংখ্য ধন্যবাদ রকফার সুলতানা খানম, পিপিএম। ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন এমডি জহিরুল ইসলাম চৌধুরী, এনডিসি, এবং লেফটেন্যান্ট কর্নেল SM আশরাফুল ইসলাম, PSC। ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। এই সাফল্য গাথা দিয়ে আজ বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যেই আমাদের বিভিন্ন বাহিনীর যে সদস্যরা অংশ নিয়েছেন তাদেরকে অভিবাদন জানিয়ে আজকে শেষ করি। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।